যাকে আমরা বাংলার শেষ স্বাধীন নবাব বলে চিনি, তিনি কি আসলে সত্যিই দেশপ্রেমিক ছিলেন, নাকি তাকে হিরো বানানোর প্রজেক্ট হাতে নিয়েছিলেন বামপন্থী আর কংগ্রেসী ইতিহাসবিদরা? কেন আমাদের পাঠ্য বইয়ে এমন এক মানুষের জন্য চোখের জল ফেলতে বাধ্য করা হয়েছে, যার অত্যাচারে সেদিন খোদ মুর্শিদাবাদের মানুষই অতিষ্ঠ ছিল? আজ আমরা কোনো সাজানো নাটক বা ছন্দের কবিতার সিরাজকে নিয়ে কথা বলবো না। আজ কথা হবে সেই সিরাজকে নিয়ে যাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরাসরি অত্যাচারী ও চরিত্রহীন শাসক বলেছিলেন। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের কলমে যে সত্য উঠে এসেছে তা কেন আপনার থেকে আড়াল করলো বামপন্থী ইতিহাসবিদরা? কেন ইতিহাসের পাতায় মিথ্যে রঙের প্রলেপ দিয়ে এক খলনায়ককে মহানায়ক বানানোর চেষ্টা চলল? আজ সেই পর্দার পেছনের অন্ধকার সত্যটা জানুন, যা শুনলে সিরাজ সম্পর্কে আপনার লালিত ধারণা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নাটকের মলাট ছিঁড়ে বেরিয়ে আসুক ইতিহাসের সেই কঠিন সত্য, যা গত 200 বছর ধরে আপনার থেকে আড়াল করা হয়েছে। আর চেনা সিরাজকে ভুলে গিয়ে জানুন সেই অচেনা সিরাজকে, যার গল্প কোনো রোমান্টিক কবিতায় নেই, আছে ইতিহাসের নির্দয় পাতায়। এই চাঞ্চল্যকর ইতিহাসের গভীরে যাওয়ার আগে ভিডিওটি এখনই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলার ইতিহাসের আড়ালে থাকা সত্যিগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। 1757 সালের 23শে জুন, পলাশীর সেই আম্রকানন। বইয়ের পাতায় আমরা পড়েছি সেদিন নাকি বাঙালির স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, কিন্তু ইতিহাসের ধুলো ঝেড়ে যদি একটু গভীরে তাকান তবে দেখবেন সেদিন বাঙালির পরাজয় হয়নি, বরং এক সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে ক্ষমতা চলে গিয়েছিল আর এক সাম্রাজ্যবাদী শক্তির হাতে। কেমন ছিল সিরাজের শাসন? এ বিষয়ে বাংলার প্রাতঃস্মরণীয় মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর রচিত বাংলার ইতিহাস গ্রন্থে লিখছেন, সিরাজদৌলা সিংহাসনে অধিরূঢ় হইয়া মাতামহের পুরানো কর্মচারী ও সেনাপতি দিগকে পদচ্যুত করিলেন। কুপ্রবৃত্তির উত্তেজক কতিপয় অল্পবয়স্ক দুষ্ক্রিয়াসক্ত ব্যক্তি তাহার প্রিয় পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল। তাহারা প্রতিদিন তাহাকে কেবল অন্যায্য ও নিষ্ঠুর ব্যাপারের অনুষ্ঠানের পরামর্শ দিতে লাগিল। ওই সকল পরামর্শের এই ফল দর্শিয়াছিল যে তৎকালে প্রায় কোনো ব্যক্তির সম্পত্তি বা কোনো স্ত্রীলোকের সতীত্ব রক্ষা পায় নাই। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরও সংযোজন, রাজ্যের প্রধান প্রধান লোকেরা এই সমস্ত অত্যাচার সহ্য করিতে না পারিয়া তাহার পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে সিংহাসনে বসাইবার চেষ্টা দেখিতে লাগিলেন। তাহারা নিশ্চিত জানিতেন তিনি সিরাজদৌলার অপেক্ষা ভদ্র নহেন, কিন্তু মনে মনে এই আশা করিয়াছিলেন আপাতত এই উপায় দ্বারা উপস্থিত বিপদ হইতে মুক্ত হইয়া পরে কোনো যথার্থ ভদ্র ব্যক্তিকে সিংহাসনে নিবিষ্ট করিতে পারিবেন। বিদ্যাসাগরের এই লেখাতেই স্পষ্ট যে সিরাজের দুঃশাসন থেকে পরিত্রাণ পেতে তৎকালীন বাঙালি সমাজ কতটা উদ্গ্রীব ছিল। নবাব সিরাজদৌলার চারিত্রিক বৈশিষ্ট্য প্রসঙ্গে বাংলাদেশের ইতিহাস গ্রন্থে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। ফরাসি অধ্যক্ষ জ্যাঁ ল ছিলেন সিরাজের বন্ধু। তার উদ্ধৃতি দিয়ে ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখছেন, আলীবর্দীর মৃত্যুর পূর্বেই সিরাজ অত্যন্ত দুশ্চরিত্র বলিয়া কুখ্যাত ছিলেন। তিনি যেমন কামাসক্ত তেমনি নিষ্ঠুর ছিলেন। গঙ্গার ঘাটে যে সকল হিন্দু মেয়েরা স্নান করিতে আসিত তাহাদের মধ্যে সুন্দরী কেহ থাকিলে সিরাজ তাহার অনুচর পাঠাইয়া ছোট ডিঙিতে করিয়া তাহাদের ধরিয়া আনিতেন। লোক বোঝাই ফেরি নৌকা ডুবাইয়া দিয়া জলমগ্ন পুরুষ, স্ত্রী ও শিশুদের অবস্থা দেখিয়া সিরাজ আনন্দ অনুভব করিতেন। কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে বধ করিবার প্রয়োজন হইলে আলীবর্দী একাকী সিরাজের হাতে ইহার ভার দিয়া নিজে দূরে থাকিতেন, যাহাতে কোনো আর্তনাদ তাহার কানে না যায়। সিরাজের ভয়ে সকলের অন্তরাত্মা কাঁপিত ও তাহার জঘন্য চরিত্রের জন্য সকলেই তাহাকে ঘৃণা করত। আজকের এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলছি না, আমরা কেবল ইতিহাসের সেই ধুলো পড়া দলিলগুলো আপনাদের সামনে মেলে ধরছি, যা তথাকথিত প্রগতিশীল ইতিহাস চর্চায় সব সময় আড়াল করে রাখা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রমেশচন্দ্র মজুমদারের মতো ব্যক্তিত্বরা যা লিখে গেছেন আমরা কেবল সেই ধ্রুব সত্যের রেফারেন্স তুলে ধরলাম।
আপনারাও এই বইগুলো পড়ে দেখতে পারেন, সত্য মিথ্যার ফারাকটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনাদের কি মনে হয় সিরাজ কি আসলে এক ট্র্যাজিক হিরো, নাকি স্রেফ এক অযোগ্য শাসক যাকে জোর করে মহিমান্বিত করা হয়েছে? আপনাদের যুক্তিপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। সিরাজের কথা বললেই উঠে আসে জগৎ শেঠ ও মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রসঙ্গ। রাজনীতির কারণে ইতিহাসে এদের বিশ্বাসঘাতক বা ব্রিটিশদের সহযোগী হিসাবে চিত্রায়িত করা হয়েছে, কিন্তু আসল সত্যিটা কি ছিল? কেন তারা সিরাজকে সরাতে বাধ্য হলেন? জনবিদ্বেষী শাসকের বিরুদ্ধে লড়াই কি ব্রিটিশদের সহযোগিতা ছিল, নাকি আত্মরক্ষা? গল্পটা শুরু হয় 1650 সালের দিকে। রাজস্থানের নাগৌর শহর ছেড়ে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়লেন হীরানন্দ সাহু। থিতু হলেন সে আমলের জমজমাট বাণিজ্য কেন্দ্র পাটনায়। জহুরির চোখ ছিল তাঁর। সোনারূপার কাজ থেকে খুব দ্রুতই তিনি পা রাখলেন মহাজনী বা ব্যাংকিং কারবারে। তার যোগ্য পুত্র মানিকচাঁদ চলে এলেন সুবা বাংলার রাজধানী ঢাকায়। সে সময়ই বাংলার রাজনীতিতে উদয় ঘটছে দক্ষ প্রশাসক মুর্শিদ কুলি খাঁর। খাজনা আদায় আর রাজকোষ সামলাতে মুর্শিদ কুলি খাঁর প্রধান ভরসা হয়ে উঠলেন মানিকচাঁদ। 1704 সালে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে মানিকচাঁদও সেখানে চলে আসেন এবং নবাবের কোষাধ্যক্ষ নিযুক্ত হন। তার ধন সম্পত্তি এতটাই বৃদ্ধি পায় যে জগৎ শেঠদের বাড়ির আর্থিক শক্তিকে তৎকালে ব্যাংক অফ ইংল্যান্ডের সাথে তুলনা করা হতো। পরবর্তীতে ফতেচাঁদের আমলে মুঘল সম্রাট তাকে জগৎ শেঠ উপাধি দেন। টাকশাল পরিচালনা থেকে শুরু করে বিদেশি বণিকদের ঋণ দেওয়া সবই ছিল তাদের নিয়ন্ত্রণে। কিন্তু সিরাজদৌল্লা সিংহাসনে বসার পর এই সুসম্পর্ক বিষিয়ে যায়। সিরাজ ছিলেন অসহিষ্ণু এবং ঔদ্ধত্যপূর্ণ। তিনি মোহনলালকে দেওয়ান হিসেবে নিযুক্ত করে জগৎ শেঠদের কোণঠাসা করেন। কথিত আছে নবাব প্রকাশ্য দরবারে জগৎ শেঠকে চড় মেরে অপমান করেছিলেন। এই চরম অবমাননা ও সিরাজের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে জগৎ শেঠরা তাকে ক্ষমতাচ্যুত করার সংকল্প নেন। এই অভিযানে তাদের সঙ্গী হন কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। 1754 সালে নবাব আলীবর্দী খাঁ কর দিতে না পারার জন্য কৃষ্ণচন্দ্রকে অন্যায়ভাবে কারারুদ্ধ করেছিলেন। সিরাজ ক্ষমতায় আসার পর সেই সংঘাত আরও তীব্র হয়। অত্যাচারী সিরাজের থেকে মুক্তি পেতে মহারাজা কৃষ্ণচন্দ্র বদ্ধপরিকর ছিলেন। তাই ইতিহাসের বিশ্লেষণ করলে দেখা যায় সিরাজের পতন এবং ব্রিটিশদের আগমনকে তৎকালীন হিন্দু বাঙালি সমাজ স্রেফ একটা রাজা বদল হিসেবে দেখেছিল। অত্যাচারী অবাঙালি মুসলিম শাসকের হাত থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ তখন এতটাই মরিয়া ছিল যে ভবিষ্যতের ব্রিটিশ শাসনের ভয়াবহতা তারা আন্দাজ করতে পারেনি। যে সিরাজকে আমরা মহানায়ক হিসেবে দেখি, তৎকালীন বাংলার মানুষ তার অত্যাচারে তটস্থ ছিল। সিরাজের এই অচেনা রূপটি আমাদের মনে করিয়ে দেয় যে আবেগের চেয়ে ইতিহাসের দলিলের প্রমাণের গুরুত্ব অনেক বেশি। 1757 সালের তৎকালীন বাংলার পরিস্থিতির সঙ্গে এক অদ্ভুত এবং আশ্চর্যজনক সাদৃশ্য পাওয়া যায় বর্তমান ইরানের পরিস্থিতির। ইরানের জনগণও আজ অতিষ্ঠ হয়ে পড়েছে খামেইনি সরকারের কঠোর শাসন ও অত্যাচারে। তাদের কাছে হয়তো এই মুহূর্তে কোনো সঠিক বা শক্তিশালী বিকল্প নেই, তবু তারা রাজপথে নেমে উল্লাস করছে নিজের দেশেরই সরকার পতনের স্বপ্নে। সাধারণ ইরানবাসী আজ এতটাই মরিয়া যে তারা আগামীর অনিশ্চয়তাকে বরণ করে নিতেও দ্বিধাবোধ করছে না। ইতিহাসের শিক্ষা এখানেই, যখন কোনো শাসক তার প্রজাদের আস্থা ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন শোষিত মানুষের কাছে বহিঃশক্তির আগমন কিংবা রাজনৈতিক শূন্যতাকেও এক ধরনের মুক্তি হিসেবে ধরা দেয়। 1757 সালের বাংলা হোক কিংবা 2025-26 সালের ইরান, জনগণের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তারা দেশপ্রেমের ঊর্ধ্বে উঠে স্বৈরাচারের অবসানকেই একমাত্র লক্ষ্য হিসেবে বেছে নেয়। সিরাজের পতন যেমন বাঙালির জন্য কোনো ট্র্যাজেডি ছিল না, বরং ছিল মুক্তি। বর্তমান বিশ্বেও অনেক ক্ষেত্রে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি মনে করেন, ইতিহাসের এই কঠিন সত্য কি বর্তমান সময়ের সাথে একইভাবে প্রাসঙ্গিক? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এ ধরনের গভীর ঐতিহাসিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।